গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন মুর্শিদাবাদের নবাব বাহাদুরের কাছে কয়েকজন প্রজা আসে আর বলে, হুজুর আপনি তো আমাদের সব কথাই জানেন। নবাব বাহাদুর বলল, আমি তোমাদের সব কথা জানি? ও উজির, এরা কি বলে? উজির প্রজাদের বলল, ভঙ্গিতে না করে আসল কথাটা বলো তো শুনি। প্রজারা বলল, আসলে হুজুর আপনি তো জানেন গত বছর অতি বৃষ্টির কারণে বাইরে থেকে বণিকরা আসতে পারেননি, তাই আমাদের তাঁতের কাপড় কিছুই বিক্রি করে উঠতে পারেনি। আর আপনি তো এও জানেন যে চাষের ফসল নষ্ট হয়ে গেছে। নবাব বলল, জানি বটে, তার জন্য তোমাদের খাজনার পরিমাণ কিছু কমানো হয়েছে, আমি আর কি করতে পারি? প্রজারা বলল, আমরা আসলে বলতে এসেছি যে। নবাব বাহাদুর বলল, যে যে কি? প্রজারা বলল, তাই আপনি যদি নববর্ষের উপলক্ষে প্রজাদের যদি অর্থ সাহায্য করেন তবে বড়ই উপকার হয়। নবাব হেসে বলল, তাহলে এই কথা? খাজনা কমিয়েছে সেটা বড় কথা নয়, তোমরা ভাবছোটা কি? হ্যাঁ আমাকে? প্রজা বলল, না মানে আমরা বিপদে পড়লে আর কার কাছে যাব হুজুর? উজির বলল, তোরা তো আমাকে একবারও বলিসনি তোরা নবাবের কাছ থেকে অর্থ চাইবি। প্রজা বলল, হুজুর নববর্ষ উপলক্ষে যদি আপনি প্রজাদের পরার জন্য কাপড় দেন তাহলেও হবে। প্রজাদের পরার জন্য ভালো কাপড় নেই। নবাব বলল, আমাকে বোকা বানালে গড় ধার নেব, তাঁতিদের কাছে কাপড় নেই? এখনই তোমরা বললে বণিকেরা আসেনি তাই কাপড় তোমাদের বিক্রি হয়নি। প্রজারা বলল, আগে হ্যাঁ হুজুর। নবাব বলল, সেই কাপড় আর বিক্রি করার কি দরকার, নিজেরাই পরো। এই বলে হাসতে থাকলো। উজির প্রজাদের বলল, ওরে তোরা এখন এখান থেকে চলে যা দেখি, নবাব বাহাদুর তোমাদের উপায় বলে দিয়েছে, এখন যা 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 যা। তারপর সব প্রজারাই নবাব বাহাদুরের কাছ থেকে চলে এলো। এদিকে কৃষ্ণনগরের মহারাজ আজকে একটি বিশেষ ঘোষণা করবেন। মন্ত্রীমশাই বলল, আজকে আমাদের মহারাজ বিশেষ একটি ঘোষণা করবেন, কিন্তু এই ঘোষণাটা রাজসভার শেষে করবেন। গোপাল বলল, মার্জনা করবেন মহারাজ, তবুও বলি সবার শুরুতেই যদি ঘোষণাটা করলেন তাহলে ভালো হতো। মহারাজ বলল, না, কারণ সবুরের নেওয়া ফলে গোপাল, আর সব কিছু শুরুতেই বলতে নেই। মন্ত্রীমশাই বলল, মহারাজ আপনার কথা শোনার জন্য গোপাল অপেক্ষা করে থাকে, আসলে ও সবার আগে শুনতে চায় আর তারপর উল্টো পাল্টা বলতে থাকে। মহারাজ বলল, মন্ত্রী তুমি এখন কাজের কথা বলো তো। মন্ত্রীমশাই বলল, আসলে মহারাজ আমি বলছিলাম এবারে রাজকোষের অবস্থা খুব খারাপ নয়, প্রজারাও ঠিক মতোই খাজনা দিতে পেরেছে। মহারাজ বলল, রাজজ্যোতিষী তুমি দেখো নববর্ষের শুরুতেই কোনো শুভ দিন আছে কিনা। রাজজ্যোতিষী বলল, বিলক্ষণ মহারাজ, নতুন বছর আমাদের কৃষ্ণনগরের জন্য বড়ই শুভ সময়। মহারাজ বলল, বাহ বাবা, আমাদের প্রতি বছরের মতোই এই বছরও বড় করে পুজো হবে। আমাদের রাজ্যের সমস্ত প্রজারা পেট ভরে খাবে আমাদের রাজবাড়িতে। রাজসভার সবাই মহারাজের এই কথা শোনার পর সবাই বলল, সাধু সাধু সাধু। গোপাল বলল, এটাই কি তবে মহারাজের ঘোষণা? মন্ত্রীমশাই বলল, তোমার তো দেখছি আর তর্স হয়েছে না গোপাল, তোমার কিসের এত তাড়া? হ্যাঁ? পণ্ডিত বলল, গোপালের মনে হয় প্রকৃতির ডাক এসেছে। গোপাল বলল, আগে না পণ্ডিত। পণ্ডিত বলল, তাহলে কিসের এত তাড়া? প্রতিদিন তো গিন্নের মুখ দেখো, তাও এত তাড়া? গোপাল বলল, কিছু মনে করো না পণ্ডিত, প্রতিদিন রাজসভায় তো আমি তোমার মুখটাও দেখি। মহারাজ বলল, ঘোষণাটা তাহলে করেই ফেলি, আর আমি যেই ঘোষণা করব তাতে সবাই খুশি হবে, এটা আমি আশা করি। গতবার নববর্ষে যেই ভাতা দেওয়া হয়েছিল তোমাদের, এবার তার থেকে 3 গুণ ভাতা দেওয়া হবে। সভাসদরা সবাই খুব খুশি, তাই সবাই বলল, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।
তারপর রাজসভা শেষ হয়ে গেল আর সবাই সবার বাড়িতে চলে গেল। গোপাল বাড়িতে এসে গিন্নিকে বলল, বুঝলে গিন্নি, দারুণ খবর, এই নববর্ষে অনেক বেশি ভাতা পেয়েছি গতবারের থেকে। তোমার জন্য নতুন শাড়ি, ন্যাপলা, পুঁটি, গুলটে, ওদের জন্য নতুন জামা কাপড় কিনে দেওয়ার পরে অনেকটা থাকবে। গোপাল গিন্নি বলল, হ্যাঁ বুঝলাম। গোপাল বলল, কি ব্যাপার বলো তো দেখি, তোমার মুখ এত গোমড়া কেন? যদিও আমার মুখ দেখলে তুমি সব সময় মুখ গোমড়া করেই থাকো, তবে নতুন শাড়ির কথা শুনলে একটু আলগা হাসি দেখা যায়, তা এখনো তো তাও দেখতে পাচ্ছি না, হয়েছেটা কি শুনি? গোপাল গিন্নি বলল, আমার কি আর শান্তিতে জিরোবার জো আছে? গোপাল বলল, আহা, কি হয়েছে সেটা বলো তো। গোপাল গিন্নি বলল, বাপের বাড়ি থেকে চিঠি এসেছে, তাই মন খারাপ। গোপাল বলল, কেন, কি লেখা আছে ওই চিঠিতে? গোপাল গিন্নি বলল, লেখা আছে ওদের অবস্থা খুব খারাপ, চাষাবাদ একদম ভালো হয়নি, তাই নববর্ষে ওরা নতুন কিছু কিনতেই পারবে না, কোনোভাবেই চলবে ওদের। গোপাল বলল, শোনো গিন্নি, তোমার গতবারে যা আছে তুমি তাই দিয়ে চালিয়ে দাও, আর আমার তো কিছু এই মুহূর্তে লাগবে না, আমাদের ওদের কিছু সাহায্য করা উচিত, আর আমি যা ভাতা পেয়েছি তাতে আমি নিশ্চিতভাবে তোমার বাপের বাড়িতে সাহায্য করতে পারবো। গোপাল গিন্নি বলল, তাহলে নববর্ষেই চলো না? গোপাল বলল, নববর্ষেই যেতে হবে। বুঝলে গিন্নি, মহারাজকে ছুটির জন্য বলতে হবে, কিন্তু মহারাজ কি ছুটি দেবেন? গোপাল গিন্নি বলল, কেন দেবেন না? মহারাজ ছুটি না দিলে আমি ধর্নায় গিয়ে বসবো। এদিকে মুর্শিদাবাদের প্রজারা নবাব বাহাদুরের কাছে সাহায্য না পেয়ে কৃষ্ণনগরে এসে মহারাজের কাছে সাহায্য চাইবে ঠিক করলো। পরের দিন সকালবেলা গোপাল রাজসভায় আসলো আর মহারাজের কাছে ছুটি চাইলো। মহারাজ গোপালকে ছুটি দিয়েই দিল, কিন্তু মন্ত্রীমশাই তো এই ছুটি ভেস্তে দেবে ঠিক করলো। রাজসভা শেষ হয়ে যাওয়ার পর গোপাল যখন বাড়িতে আসছিল, তখনই কিছু লোককে একটা গাছের তলায় দাঁড়িয়ে থাকতে দেখলো। গোপাল একটু এগিয়ে গিয়ে বলল, ও ভাই, তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের দেখে তো এই কৃষ্ণনগরের মনে হচ্ছে না। একজন প্রজা বলল, আমরা সবাই মুর্শিদাবাদ থেকে এসেছি, কিন্তু আপনি কে? গোপাল বলল, আমি মহারাজের ভার, গোপাল ভাঁড়। প্রজারা বলল, চমৎকার চমৎকার, আমরা ধন্য হলাম, আপনার অনেক নাম শুনেছি। গোপাল বলল, তাই বুঝি? তা তোমাদের আসার উদ্দেশ্য কি জানতে পারলে তাহলে হয়তো আমি তোমাদের কিছু সাহায্য করতে পারতাম। প্রজারা বলল, আমরা বড়ই নিরুপায় হয়ে তোমাদের মহারাজের কাছে এসেছি। তারপর প্রজারা গোপালকে সবটাই খুলে বলল। এদিকে মন্ত্রীমশাই তো গোপালের ছুটি ভেস্তে দেবে বলে বটাঘটার কাছে গেল আর কিছু মোহর দিয়ে বলল, তোদের আজকেই মুর্শিদাবাদে যেতে হবে মহারাজের দুধ হয়ে। তোরা মুর্শিদাবাদ গিয়ে নবাব বাহাদুরকে নববর্ষের নিমন্ত্রণ করে আসবি। এই বলে মন্ত্রীমশাই বটাঘটার বাড়ি থেকে চলে গেল, আর বটাঘটা মন্ত্রীমশাইয়ের কথা মতোই রাতের মুর্শিদাবাদের দিকে রওনা দিল। পরের দিন সকালে রাজসভার সবাই এসেছে, কিন্তু গোপাল আসেননি। মন্ত্রীমশাই মহারাজকে বলল, মহারাজ, আপনাকে একটা খবর দেওয়ার আছে। মহারাজ বলল, কি খবর? মন্ত্রীমশাই বলল, খবরটা শুনলে আপনি খুব খুশি হবেন মহারাজ। মহারাজ বলল, মন্ত্রী, তাহলে বলেই ফেলো। মন্ত্রী বলল, মহারাজ, আপনি একদিন বলেছিলেন যে নববর্ষের আমাদের যে পুজো আর অনুষ্ঠান হয় তার নবাব বাহাদুরকে দেখাতে পারলে আপনি খুব খুশি হবেন। মহারাজ বলল, বটে, তা বলেছিলাম মনে হয়। মন্ত্রীমশাই বলল, মহারাজ, আমি নববর্ষের অনুষ্ঠানে নবাবকে আমাদের কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছি। নবাব সেই আমন্ত্রণে সম্মতি দিয়েছেন। মহারাজ বলল, আচ্ছা, নবাব আসবেন, তাহলে খুশি আমি হলাম, তবে আমাকে পূর্বেই জানানো উচিত ছিল। যাই হোক, এখন কথা হলো নবাবের আতিথেয়তা যেন কোনো কিছুতেই ত্রুটি না হয়, সেদিকেই কিন্তু সবাইকেই লক্ষ্য রাখতে হবে। মন্ত্রী বলল, ঠিক আছে মহারাজ, কিন্তু গোপাল তো এসে এখনও পৌঁছালো না মহারাজ, মনে হয় গোপাল আজ আর আসবেন না। মহারাজ বলল, শরীর খারাপ করলো নাকি? মন্ত্রী বলল, সেরকম তো হওয়ার কথা নয়, তবে ইদানিং গোপাল রাজসভার কাছে ফাঁকি দিচ্ছে মহারাজ। রাজপণ্ডিত বলল, গোপালের কাজটাই তো ফাঁকির, সে তো শুধু কথার জালে জমিয়ে রাখে।
তারপর রাজসভা শেষ হয়ে গেল। এদিকে গোপাল ওই মুর্শিদাবাদের অসহায় প্রজাদের বাড়িতে এনেছে। গোপাল বলল, তোমাদের সব কথাই শুনলাম আমি, তোমাদের জন্য আমি নিজে থেকেই মহারাজকে বলবো। আর তখনই গোপাল বউ এলো আর বলল যে, শুনছো, তোমার বন্ধু কবি এসেছে গো। গোপাল বলল, কি সভাকবি? দেখি তো। গোপাল ঘর থেকে বাইরে আসলো। কবি বলল, তুমি তো এভাবে কামাই করো না, তাই ভাবলাম তোমার একটা খোঁজ নিই। এদিকে নববর্ষে নবাব আসছেন। গোপাল বলল, বলো কি সভাকবি, নবাব আসছেন? কবি বলল, হ্যাঁ গোপাল, তোমাকে মহারাজের এখন খুব দরকার, তুমি কিন্তু কাল অবশ্যই রাজসভায় যেও। গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, কাল নিশ্চয়ই যাব, আজ একটু অম্বল হয়ে গেছিল। কবি বলল, ভাতা পেয়ে গাওয়া ঘিয়ের লুচি খাওয়া শুরু করলে নাকি গোপাল? গোপাল কবির এই কথা শুনে হেসে উঠল। তারপর কবি গোপালকে বলল, আজ চলি, কাল দেখা হবে। এই বলে সভাকবি গোপালের বাড়ি থেকে চলে আসে। গোপাল ঘরের ভিতরে গিয়ে প্রজাদের বলল, শোনো, তোমরা আজ এখানেই খেয়ে বিশ্রাম নাও, আর কাল ভোরে মুর্শিদাবাদের পথে যাত্রা করো। মহারাজের সঙ্গে এখন তোমাদের দেখা করার দরকার নেই, বুঝলে, কারণ নবাব বাহাদুর এখানেই আসছেন। তবে তোমরা চিন্তা করো না, তোমাদের সব কিছু অবস্থা আমি জেনে গেছি, আমি তোমাদের জন্য যা করার করব। তবে তোমাদের সঙ্গে মহারাজের দেখা হলে সেটা নবাবের কানে পৌঁছে যাবে, আর সেটা তোমাদের জন্য ভালো হবে না, বুঝলে। প্রজারা বলল, তাহলে আপনার উপরেই সব কিছু ছেড়ে দিলাম, আপনি যখন আশ্বাস দিচ্ছেন। গোপাল বলল, নিশ্চিন্তে থাকো। পরের দিন খুব সকালেই গোপাল মহারাজের কাছে আসলো। মহারাজ বলল, এই যে গোপাল, মন্ত্রী আমাকে না জানিয়ে নবাব বাহাদুরকে আমন্ত্রণ করেছে নববর্ষে। গোপাল বলল, শুনেছি মহারাজ। মহারাজ বলল, তাই এই অবস্থায় তো তোমাকে আর ছুটি দিতে পারছি না গোপাল। গোপাল বলল, কিন্তু মহারাজ, আমি তো বলেছিলাম বিশেষ একটি কারণেই ছুটি চাইছি। মহারাজ বলল, দেখো গোপাল, নবাব আসছেন, এর থেকে আর বড় কারণ থাকতে পারে না বলেই তো আমি মনে করছি। গোপাল বলল, আজ্ঞে মহারাজ। মহারাজ বলল, ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, তৈরি হয়ে রাজসভাতে এসো। গোপাল তারপর সেখান থেকে বাড়িতে এসে দেখে নাতি নাতনিরা বাড়িতে এসেছে। গোপাল নাতি নাতনিদের বলল, এই শোন, তোরা আমাকে কিছু বিচুটি পাতা এনে দিতে পারবি? পুটি বলল, সে কি গো দাদু? গোপাল বলল, হ্যাঁ রে, আমার জরুরি দরকার। নাতি নাতনিরা বলল, আচ্ছা, এই বলে দৌড়ে গেল বিচুটি পাতা আনতে। গোপাল গিন্নিকে বলল, গিন্নি, তোমার কাছে কলা পাতা আছে তো? গোপাল গিন্নি বলল, হ্যাঁ আছে তো। গোপাল বলল, পুটিরা বিচুটি পাতা নিয়ে আসলে আমার পিঠে একটু ঘষে দিও তো। গোপাল গিন্নি বলল, মোলজা, কী সব বলছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? গোপাল বলল, তোমাকে যা করতে বলছি সেটাই করো। এদিকে রাজসভা শুরু হয়ে গেল, কিন্তু আজকেও গোপালের দেখা নেই। মন্ত্রীমশাই বলল, গোপালের কি হলো বলুন তো? গোপাল আজও দেরি? মহারাজ বলল, আজ সকালেই আমার সঙ্গে দেখা হয়েছিল, সময় মতো চলেও আসবে বলেছে। আর তখনই গোপাল রাজসভায় আসে কলা পাতা জড়িয়ে। রাজপণ্ডিত বলল, এ কি গোপাল, তোমার গায়ে কলা পাতা জড়ানো কেন? মন্ত্রীমশাই বলল, মহারাজ, গোপাল বেশি ভাতা পেয়ে মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। গোপাল বলল, মহারাজ, আজ সকালে আপনার সঙ্গে দেখা করে বাড়ি যাওয়ার সময় শরীরটা খুব জ্বলছিল আর চুলকোচ্ছিল। বাড়ি ফিরে দেখি সারা গা জুড়ে লাল লাল গোলাকার ঘা বেরিয়েছে। আমার গিন্নি বলল, এটা বসন্ত রোগের লক্ষণ। মন্ত্রীমশাই বলল, ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে গোপাল, আর দেখতে চাই না। রাজবৈদ্য বলল, মহারাজ, এটি দেখে আমারও বসন্ত রোগের লক্ষণই মনে হচ্ছে। মন্ত্রী বলল, মহারাজ, গোপালকে এখনই বাড়ি চলে যেতে বলুন, এ ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ। মহারাজ বলল, সামলে সামলে সবাই। ও গোপাল, তুমি এখনই বাড়ি যাও, পুরো সুস্থ হয়ে তবেই এসো রাজসভায়। রাজবৈদ্য, তুমি গোপালের জন্য বেশ ভালো দেখে পাচন তৈরি করো তো, ওকে খাইয়ে সুস্থ করতে হবে তো। রাজবৈদ্য বলল, যথা আজ্ঞে মহারাজ। গোপাল বাড়িতে এসে প্রজাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে গরুর গাড়িতে সব কাপড় তুলে নিল, আর নাতি নাতনিদেরও জামা দিল। গোপাল গিন্নিকে বলল, শোনো গিন্নি,
তুমি সব গুছিয়ে নাও, আজ রাতেই আমরা বেরিয়ে পড়বো। আগে তোমার বাবার বাড়িতে, তারপর মুর্শিদাবাদে যাব। রাতে রাজবৈদ্য গোপালের বাড়িতে গেল পাচন দিতে, কিন্তু গোপালকে পেল না। গোপালের সঙ্গে দেখা না হয়ে যখন বৈদ্যমশাই বাড়ি ফিরছিল, তখনই দেখা হলো মন্ত্রী মশাইয়ের সঙ্গে। আর তখনই মন্ত্রী মশাই জানতে পারে যে গোপাল বাড়িতে নেই। পরের দিন নববর্ষ, তাই নবাব বাহাদুর কৃষ্ণনগরে এসেছে। মহারাজ প্রজাদের বলল, তোমরা এক এক করে শাড়ি দিয়ে দাঁড়াও, নবাব তোমাদের নতুন কাপড় দেবেন। নবাব বলল, এরা তোমারই প্রজা কৃষ্ণচন্দ্র, তুমি তুলে দাও। তারপর মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রজাদের হাতে নতুন কাপড় তুলে দিল। নবাব মন্ত্রীকে বলল, কি ব্যাপার মন্ত্রী, গোপালকে দেখছি না যে? অবশ্য আমি শুনেছি তার নাকি বসন্ত হয়েছে। মন্ত্রীমশাই বলল, গোপাল তো ইচ্ছে করে আসেননি নবাব বাহাদুর, কারণ আপনি এসেছেন। নবাব বলল, এর মানে কি? মন্ত্রী বলল, এর মানে আপনাকে অপমান করা। নবাব বলল, কৃষ্ণচন্দ্র, তোমার ভার এই গোপালের এত বড় স্পর্ধা হয়ে কি করে যে আমি আসছি জেনেও সে অনুপস্থিত, সে গিন্নিকে নিয়ে ঘুরতে গেছে? এটা তো আমার অপমান। মহারাজ বলল, আমি তো ভেবেছিলাম বসন্ত হয়েছে, আর শুধু আমি কেন, সবাই তাই জানে। মন্ত্রী, তুমি কি জানো? মন্ত্রীমশাই বলল, মহারাজ, আমি কাল রাতেই জানতে পারি গোপাল বাড়িতে নেই, গিন্নিকে নিয়ে ঘুরতে গেছে। নবাব রেগে গিয়ে বলল, আমি আর কিছুই শুনতে চাই না, আমি তোমাদের বন্দি করলাম, আমার সঙ্গেই তোমাদের যেতে হবে। তারপর মহারাজ আর মন্ত্রীকে নিয়ে নবাব বাহাদুর মুর্শিদাবাদে এলো। আর হঠাৎ গোপালের জয়ধ্বনি শুনতে পেল। নবাব বাহাদুর ঘোড়ার গাড়ি দাঁড়াতে বলল। নবাব, মহারাজ, মন্ত্রী ঘোড়ার গাড়ি থেকে নেমে আসলো। নবাব বলল, আমি কৃষ্ণনগরে গেলাম আর তুমি মুর্শিদাবাদে দখল করতে এলে গোপাল, তোমার গর্দান নিতে হবে। প্রজারা বলল, তাহলে তো আমাদের সবারই গর্দান নিতে হবে হুজুর, আমরা আপনার কাছ থেকে নববর্ষের নতুন বস্ত্র পাইনি, আপনার কাছ থেকে আমাদের ফিরিয়ে আসতে হয়েছে। আর আমাদের অনুরোধে গোপাল মুর্শিদাবাদে এসে আমাদের নতুন কাপড় দিয়েছে, তাহলে আমরা কেন গোপালের নামে জয়ধ্বনি দেব না? নবাব বাহাদুর বলল, বেশ গোপাল, তুমি ভালো কাজই করেছো, তোমাকে আমি ক্ষমা করেছি। কিন্তু মন্ত্রী, তুমি যে বললে আমাকে অপমান করার জন্য গোপাল গিন্নিকে নিয়ে ঘুরতে গেছে। মন্ত্রী বলল, না মানে বটা ঘটা বলল আর কি। নবাব বাহাদুর বলল, তুমি হচ্ছ আসল শয়তান। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপালের কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি। মন্ত্রী, তোমাকে আমি বন্দি করছি। মন্ত্রীমশাই বলল, মহারাজ আমাকে বাঁচান, আমার ভুল হয়ে গেছে। গোপাল বলল, মহারাজ আমি আপনার কাছে মার্জনা চাইছি, কিন্তু আমার আর কিছু করার ছিল না। মহারাজ বলল, জানি গোপাল, জানি তুমি কিছু ভুল করনি। সবাই বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। তো ফ্রেন্ড, গল্পটা আজকের এতটুকুই ছিল। তোমাদের কীরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পতে, ততক্ষণে টাটা, সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।